ডিউরিং মায়োমেক্টমি অর হিস্টেক্টমি অপারেশন। এটা মায়োমার মধ্যে কি করা হয়, একটা মায়োমা এরকম দেখেছিস তুই, ইউট্রাস এরকম বড় হয়ে গেছে, থেকে ধরা তো খুব মুশকিল হয়, অত বড় ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরা যায় না। এইটাকে এই এইটা সেই বাংলায় এই ছুতোররা রেঁদা বলে একটা জিনিস আছে না, ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে, এই যে ডগাটার টিপটা সার্প আছে, এটাকে এরকম মায়োমার মধ্যে এটাকে কিছুটা গেঁথে দিয়ে এটাকে ক্লকওয়াইজ রোটেশন করতে হয়। রোটেশন করলে এটা স্ক্রুর মতো আস্তে আস্তে ভেতরে চলে যাবে, তখন এটা দিয়ে আমরা ট্র্যাকশন পুল দিতে পারবো। এটা অপারেশনে পুরো ইউট্রাসটাকে স্টেবল করতে সাহায্য করবে। তাহলে ইট ইজ মেনলি ইউজ ডিউরিং মায়োমেক্টমি অপারেশন অর হিস্টেক্টমি অপারেশন। এবার মায়োমেক্টমি মানে কি, হোয়াট ইজ মায়োমেক্টমি? অপারেশন, শোন, অপারেশনগুলো তিনটে টার্ম, তিন রকমের অপারেশন ভাগ, একটা হচ্ছে একটমি, ওটমি আর অস্টমি। এই তিনটে টার্ম জানলেই সব অপারেশন তুই বুঝতে পারবি। একটমি, হ্যাঁ, যে অপারেশনের শেষে থাকবে একটমি, টিউবেক্টমি, মায়োমেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি। তো একটমি মিনস সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, এক্সিসাইড আর রিমুভাল, একটমি। হোয়াট ইজ ওটমি? ওটমি গ্যাস্ট্রোটমি, হ্যাঁ। ওটমি মানে কি? পেরিনিওটমি, পেরিনিওটমি বা এপিসিওটমি। আমাদের গাড়িতে এপিসিওটমি। ওটমি মিনস কাটবো আর সেলাই করবো, আর কিছু না। কিসে করা হয়? তাহলে কি জন্য অপারেশনটা করলাম? কাটবো আবার সেলাই যদি করে দেবো, তাহলে কি অপারেশন হলো? একটা বাচ্চা একটা কয়েন খেয়ে ফেলেছে, কয়েনটা বের করতে হবে। যদি এন্ডোস্কোপ দিয়ে বের করা না যায়, তখন কি হবে? স্টমাকটা আমি কাটলাম, কেটে কয়েনটা বের করে সেলাই করে দিলাম। এপিসিওটমিতে কি হলো? বাচ্চার মাথাটা বেরোচ্ছে না, আমি পেরিনিয়ামটা কাটলাম, কেটে সেলাই করে দিলাম। তাহলে একটমি মানে একটা জিনিস কাটলাম, বাদ দিয়ে দিলাম। ওটমি মানে জাস্ট কাটলাম এবং রিপেয়ার করলাম। আর একটা হচ্ছে অস্টমি, ট্র্যাকিওস্টমি, গ্যাস্ট্রোস্টমি, হ্যাঁ, অস্টমি। অস্টমি মিনস OST, অস্টমি মিনস ওপেন করে আমি একটা প্যাসেজ রেখে দেবো উইথ মানে আউটসাইডের একটা কানেকশন। ট্র্যাকিওস্টমি, ট্র্যাকিওস্টমি কি হয়? এখানটা ট্র্যাকিয়াটা ফুটো করে একটা টিউব দিয়ে দেওয়া হয়, যাতে কারো যদি এখানে উপরে ল্যারিংসে কোনো গ্রোথ বা কোনো কারণে কিছু অসুবিধা হয়, এইখান দিয়ে শ্বাস প্রশ্বাস। অর্থাৎ প্যাসেজটা ওটমি অস্টমি ইউজুয়ালি একটা হলো অর্গানে করা হয়, হ্যাঁ, এবং সেটা প্যাসেজটা মেনটেন করা হয়। তার নাম থেকে এবার বুঝতে পারবি, সেটা যদি একটমি হয় মানে কেটে বাদ দেওয়া, ওটমি হলো কাটলাম সেলাই করে দিলাম, আর অস্টমি হলো কেটে আমি একটা পেটেন্সি রেখে দেবো। যেমন ট্র্যাকিওস্টমি, গ্যাস্ট্রোস্টমি। গ্যাস্ট্রোস্টমি স্টমাকে একটা ওরকম চ্যানেল করে দেওয়া। কাদের করা হয়? ইসোফেগাসে ক্যান্সার, খেতে পারে না, সে পেশেন্টকে খেতে দিতে হবে, তার স্টমাকে ফুটো করে একটা টিউব ওখান দিয়ে দিয়ে দেওয়া হয়, ওখান দিয়ে তাকে তার গলা দিয়ে রাইলস টিউব খেতেও পাচ্ছে না, রাইলস টিউবও ঢোকানো যাচ্ছে না, তখন গ্যাস্ট্রোস্টমি করা হয়। কোলোস্টমি, কোনো কারণে গাটে ইঞ্জুরি হলে, লার্জ গাট বা স্মল গাটের টার্মিনাল পার্টে হলে ওই এটাকে বাইরে ওপেনিং করে দেওয়া হয়, যাতে স্টুলটা ওখান দিয়ে বেরিয়ে যায়, পেটের একটা ফুটো করে। কোলোস্টমি, কোলনটাকে কেটে অস্টমি মানে খুলে রেখে দেওয়া। তাহলে সমস্ত যে কোনো অপারেশন এই তিনটের মধ্যে পড়বে, হয় দ্যাট ইজ একটমি, না হলে ওটমি, না হলে অস্টমি। তাহলে এটা মায়োমেক্টমি হচ্ছে এক্সিসাইজ অফ দ্য মায়োমা। এবার মায়ের তোদের মায়োমা নিয়ে প্রশ্ন করবে যে হোয়াট ইজ মায়োমা, কি হয়, কেন হয়? কেউ বলতে পারবি মায়োমা কি? হোয়াট ইজ মায়োমা? কারেক্ট নামটা কি? আর কেউ কিছু বলবি? লিওমায়োমা। আর কেউ কিছু বলবি? অ্যাকচুয়ালি লিওফাইব্রোমায়োমা, এই যে টিউমারটা, এটাকে কমনলি উই কল ইট ফাইব্রয়েড, বিকজ ইট কন্টেন্স ম্যাক্সিমাম ফ্যাটি, কি বলে, ফাইব্রাস টিস্যু। এবার লিওমায়োমা কাকে বলে? হোয়াট ইজ দ্য লিওমায়োমা? মায়োমা মিনস ইজ এ টিউমার, মাসল টিউমার। তাই লিওমায়োমা কাকে বলে? হোয়াট ইজ কি মাসল? স্মুথ মাসল আর নন স্ট্রাটেড মাসল বা ইনভলান্টারি মাসল, তিনটেই তো নাম। ইনভলান্টারি মাসল, স্মুথ মাসল, নন স্ট্রাটেড মাসল, তাকে বলা হয় এনি টিউমার অ্যারাইজিং ফ্রম স্মুথ মাসল ইজ কল্ড এ লিওমায়োমা। তাহলে ইউট্রাইড মাসল ইজ এ স্মুথ মাসল, তাই তার থেকে যেহেতু উঠছে সেটা হচ্ছে লিওমায়োমা। এবার অ্যাকচুয়ালি এটাতে ফাইব্রাস টিস্যু অনেক বেশি থাকে বলে এটাকে আগে ফাইব্রয়েড বলা হয়। ওয়েড মিনস লাইক,
অ্যালকালয়েড লাইক অ্যালকালি, ফাইব্রয়েড লাইক ফাইব্রোমার মতো দেখতে হয়, একটা ফাইব্রাস টিস্যু থাকে, সেইগুলো ফাইব্রয়েড বলা হয়। অ্যাকচুয়ালি কারেক্ট নামটা উচিত লিওমায়ো ফাইব্রোমা। হ্যাঁ, লিওমায়ো ফাইব্রোমা, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে প্রপার নামটা এটাই, এটাই ইট এক্সপ্লেন্স এভরিথিং, কিন্তু আমরা কমনলি উই কল ইট ফাইব্রয়েড। যাই হোক, তাহলে লিওমায়ো ফাইব্রোমা, তাহলে এর যদি তো স্ট্রাইটেড মাসলের টিউমার হয় তাকে কি বলে? এটা তো স্মুথ মাসলে আমি মায়োমা বললাম বা লিওমায়োমা বললাম। হ্যাঁ গুড, কে বললি? বল কি, জোরে বল। র্যাবডোমায়োমা। র্যাবডো কি বলছিস? মায়োমা মাসলের টিউমার, র্যাবডোমায়োমা মানে যেটা ভলান্টারি মাসল বা স্ট্রাইটেড মাসল বা স্কেলিটাল মাসল, এই অর্থাৎ যেটা ভলান্টারি গ্রুপ স্ট্রাইটেড মাসল গ্রুপ তাদের থেকে টিউমার হলে তাকে বলা হয় র্যাবডোমায়োমা, আর এটাকে বলা হয় লিওমায়োমা। র্যাবডোমায়োমা, লিওমায়োমা, দুরকম মাসল থেকে দুরকম টিউমার হয়। আর এর থেকে ম্যালিগনেন্সি হলে কি বলে তাকে? মায়োসার্কোমা। সার্কোমা হলো ব্রড টার্ম, এনি মেসোডার্মাল টিস্যু অরিজিন থেকে যদি ক্যান্সারাস টিউমার হয় তাহলে সেটাকে আমরা বলি সার্কোমা। আর এপিথেলিয়াম থেকে হলে কি হয়? এপিথেলিয়াল টিস্যু থেকে হলে এক্টোডার্মাল বা এপিথেলিয়াল কার্সিনোমা। তাহলে কার্সিনোমা হচ্ছে সব এপিথেলিয়াল বা এন্ডোথেলিয়াল এই দুটো, অর্থাৎ সারফেস লাইনিং বা এই সব থেকে যদি হয় তাকে বলা হয় নর্মালি কার্সিনোমা। আর মেসোডার্মাল টিস্যু থেকে বোনস, মাসলস এইসব থেকে যেগুলো মেসোডার্মাল টিস্যু থেকে হয় মোস্টলি, সেগুলোকে আমরা বলি সার্কোমা। এবার একটা জেনারেল রুল হচ্ছে সার্কোমাস ইউজুয়ালি স্প্রেড বাই ব্লাড আর কার্সিনোমাস স্প্রেড বাই লিম্ফ্যাটিক্স মোস্টলি। হ্যাঁ, এর একটি ব্যতিক্রম আছে, কেউ বলতে পারবি? একটি ব্যতিক্রম আছে যে কার্সিনোমা অথচ ইট স্প্রেডস বাই ব্লাড। ইয়েস, হ্যাঁ, যে কিডনিতে যে কার্সিনোমা হয় সেই কার্সিনোমাটা হচ্ছে অ্যাডিনো কার্সিনোমা, দ্যাট স্প্রেডস বাই ব্লাড। ভেরি গুড। আর একটা সার্কোমা বলতো হুইচ মেনলি স্প্রেড বাই লিম্ফ্যাটিক্স। আমরা কি বললাম? ইউজুয়ালি কার্সিনোমা স্প্রেডস বাই লিম্ফ্যাটিক্স, সার্কোমা স্প্রেড বাই ব্লাড। তাহলে ও যেটা বললো খুবই ঠিক বলেছে যে বিইং এ কার্সিনোমা, অ্যাডিনো কার্সিনোমা, কিডনিতে যে কার্সিনোমা, নেফ্রো অ্যাডিনো কার্সিনোমা কিডনিতে, সেটা ইউজুয়ালি স্প্রেডস বাই ব্লাড। সেরকম একটা সার্কোমা বলতে পারবি যেটা ইউজুয়ালি স্প্রেডস বাই লিম্ফ্যাটিক্স? মেলানো সার্কোমা। স্কিনে তো হয়, মেলানো সার্কোমা হচ্ছে স্প্রেডস বাই, এই দুটো হচ্ছে ব্যতিক্রম। জেনারেল রুল হচ্ছে সার্কোমা স্প্রেড বাই ব্লাড আর কার্সিনোমা স্প্রেড বাই লিম্ফ্যাটিক্স মোস্টলি। এর এক্সেপশন হচ্ছে এই দুটো। অ্যাডিনো কার্সিনোমা অফ কিডনি ওটা স্প্রেডস বাই ব্লাড, আর মেলানো সার্কোমা যদিও সার্কোমা, ইট মোস্টলি স্প্রেড বাই লিম্ফ্যাটিক্স। ঠিক আছে? আচ্ছা, এবার ফাইব্রয়েডের কত রকমের ফাইব্রয়েড হয়? এটা পজিশন অনুযায়ী ইউট্রাসে কোথায় রয়েছে। টু স্টার্ট উইথ all fibromyomas are intramural. আমরা যদি ইউট্রাস তো এরকম থিক মাস্কুলার একটা অর্গান, এটা ইউট্রাসের মাসল লেয়ারটা। তো টু স্টার্ট উইথ ফাইব্রোমা স্টার্ট করে ইন্ট্রামিউরাল পজিশনে। তাই টু স্টার্ট উইথ অল ফাইব্রোমাস আর ইন্ট্রামিউরাল ইন নেচার। তারপরে এর গ্রোথটা কোন দিকে হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ইফ ইট গ্রোজ আউটওয়ার্ডস, তাহলে এটা কি হবে? এই ইউট্রাসের উপরে কি লেয়ার আছে? পেরিটোনিয়াল লেয়ার আছে, সেরাস্কোর বা পেরিটোনিয়াল লেয়ার। তাহলে এই দিকে যদি বাড়ে, এইরকম যদি হয় তাকে আমরা বলি সাবসেরাস। আর যদি এটা ভেতরের দিকে আসে, এই দিকে গ্রোথ হয়, তাকে আমরা বলি সাবমিউকাস। সাবমিউকাস মানে এন্ডোমেট্রিয়ামের দিকে টুয়ার্ডস দ্য ক্যাভিটি গ্রো হচ্ছে, আর সাবসেরাস হচ্ছে ওপরের দিকে। এইভাবে তিন ভাগে ভাগ করা হয়, ইন্ট্রামিউরাল, সাবসেরাস আর সাবমিউকাস। আচ্ছা, এর মধ্যে হুইচ টাইপ অফ ফাইব্রয়েড উইল কজ ম্যাক্সিমাম সিমটমস? বলতো কমন সেন্স থেকে। কেন কেন? ওভারলাইং এন্ডোমেট্রিয়ামটা কি হয়? আনহেলদি হয়, ডিজেনারেটেড হয়ে যায়। এইটা বাড়ার জন্য এন্ডোমেট্রিয়াল সারফেস বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আগে তোরা একটা বল, তোদের ফাইব্রয়েড পড়া হয়েছে থিওরিতে? থিওরি ক্লাস হয়নি? ফাইব্রয়েড থিওরি হয়নি? তাহলে কি করে বলবি? এই ফাইব্রয়েডে ব্লিডিং বেশি হয় কেন? ফাইব্রয়েডের মোস্ট মেন সিমটম কি?
মেনোরেজিয়া না, মানে যাই হোক অ্যাবনর্মাল ব্লিডিং, হেভি ব্লিডিং, অ্যাবনর্মাল হেভি ব্লিডিং, মেনোরেজিয়া টার্মটা তো এখন ইউজ করা হয় না, এখন HMB বলা হয়, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। মেনোরেজিয়া আমরা যখন পড়েছি তখন মেনোরেজিয়া, মেট্রোরিজিয়া এসব বলা, এখন তো উঠে গেছে। এখন ওই যে AUB, তোরা AUB তো পড়েছিস, স্পার্ম কোয়েন ক্লাসিফিকেশন, তাতে ওইটা হচ্ছে এখন সব HMB বলা হয়, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। তো ফাইব্রয়েড অ্যাকচুয়ালি মেইন সিমটম হচ্ছে এক্সেসিভ হেমারেজ। পেন হতে পারে ইউজুয়ালি যদি খুব বড় ফাইব্রয়েড হয়, বা যদি এই ক্যাভিটিতে দিকে আসে, ক্যাভিটি তাহলে কি হবে, ইউটেরাস উইল অলওয়েজ ট্রাই টু এক্সপেল ইট, একটা ফরেন বডি সেন্সেশন হয়, কন্ট্রাকশন হয়, পেন হয়। এছাড়া ইফ দেয়ার সাম চেঞ্জেস অকার ইন দ্য ফাইব্রয়েড, লাইক ডিজেনারেটিভ চেঞ্জেস, ম্যালিগনেন্ট চেঞ্জেস, পার্টিকুলারলি রেড ডিজেনারেশন বলে একটা পার্টিকুলার টাইপের ডিজেনারেশন হয়, যেটা নর্মালি প্রেগনেন্সিতেই বেশি হয়, প্রেগনেন্সি ফাইব্রয়েডে, নন প্রেগনেন্ট কন্ডিশনে হয় না, দ্যাট ইজ ভেরি পেনফুল। রেড ডিজেনারেশন অফ ফাইব্রয়েড, অ্যাসেপ্টিক থ্রম্বোসিস হয়ে যায়। তো যাই হোক, তাহলে এই যে ফাইব্রয়েডের গ্রোথ যদি নিচের দিকে হয় তাহলে সিমটম বেশি হয়, সাইজের থেকেও অ্যাকচুয়ালি symptoms depends on the position more than the size of the fibroid. মানে এই দিকে যদি বাড়ে, এত বড় ফাইব্রয়েড, মানে 4 কিলোর উপর ফাইব্রয়েড আমি নিজেই অপারেশন করেছি, মানে এখন আর অত বড় পাওয়া যায় না, আল্ট্রাসাউন্ড হয়, আগে তো এরকম আসতো, মানে এইরকম বড় ফাইব্রয়েড 3-4 কিলো সাইজের তো আমি নিজেই অপারেশন করেছি। তো এইটা তাহলে এই যে এগুলো হয়, এই যে কেন ব্লিডিংটা বেশি হয় ফাইব্রয়েডে, ফাইব্রয়েডে ব্লিডিং কেন বেশি হয়, তোদেরকে তাহলে আগে জানতে হবে যে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা কিভাবে কন্ট্রোল হয়। মেনস্ট্রুয়েশন ব্লিডিং কি হয়, কি হয় মেনস্ট্রুয়েশনে? দেখ, এই ইউট্রাইন আর্টারিগুলো ল্যাটারালিস এই এখানে এলো, এটা অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, এটা ডিসেন্ডিং ব্রাঞ্চ এলো। এই যে ইউট্রাইন আর্টারি এলো, এর থেকে এই দুদিকে দুটো আছে, এইগুলো বলে আর্কুয়েট ব্রাঞ্চ, দুদিক থেকে দুটো এসে দুটো, এটা গোটাটা এরকম রয়েছে, এই ইউট্রাইন আর্টারি ব্রাঞ্চ, এই ইউট্রাইন ব্রাঞ্চ, এই আর্কুয়েট ব্রাঞ্চগুলো দুদিক থেকে আসে, এসে মিড লাইনে অ্যানাস্টোমোসিস হয়, এইভাবে চলে। সেই জন্য দ্য মিডল পার্ট অফ দ্য ইউটেরাস হচ্ছে লিস্ট ভাস্কুলার। তো এইগুলো হচ্ছে আর্কুয়েট ব্রাঞ্চ এলো। আর্কুয়েট ব্রাঞ্চ থেকে রেডিয়াল ব্রাঞ্চ বেরোয়, যারা আর্কুয়েট ব্রাঞ্চ কি হয়, ইউটেরাসের সারফেসে যেরকম থাকে, এর থেকে পারপেন্ডিকুলারলি রেডিয়াল ব্রাঞ্চ বেরোয়, ওরা মাসলটাকে, ইউটেরাইন মাসলকে পারফোরেট করে ভেতরে ঢোকে। এবার রেডিয়াল ব্রাঞ্চ, আর্কুয়েট ব্রাঞ্চ, তারপরে রেডিয়াল ব্রাঞ্চ। এবার রেডিয়াল ব্রাঞ্চ যেটা এবার এই এন্ডোমেট্রিয়ামের সারফেস অব্দি এখান থেকে এইরকম চলে এলো, এখান থেকে দুটো বেরোয়, একটা হচ্ছে স্পাইরাল আর্টারি, একটা বেসাল আর্টারি। বেসাল আর্টারিটা এই বেসেই থেকে যায় এন্ডোমেট্রিয়ামের বেসাল লেয়ারে, আর স্পাইরাল আর্টারিটা উপরে যায়। এটা এই জন্য বলছি যে দিস ইজ দি স্পাইরাল আর্টারি, এইটাই হচ্ছে হরমোনাল এফেক্টে বাড়ে, এন্ডোমেট্রিয়াসের গ্রোথ হয়, এরও গ্রোথ হয়। বেসাল আর্টারি কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, হরমোনাল ইনফ্লুয়েন্সে বেসাল আর্টারির কিছু হয় না। স্পাইরাল আর্টারি ভীষণ থিকের, এন্ডোমেট্রিয়াম থিকেনিং হচ্ছে, ও ব্লাড সাপ্লাই বাড়ছে, স্পাইরাল আর্টারিটা এ করে, প্রলিফারেট করে, স্পাইরাল আর্টারিটা বড় ওই ব্লাড সাপ্লাই করে। এবার যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন কি হয়, এটা পুরো এন্ডোমেট্রিয়ামের 3টে লেয়ার হয়ে যায়। বিফোর মেনস্ট্রুয়েশন মানে প্রি মেনস্ট্রুয়াল পিরিয়ডে এন্ডোমেট্রিয়াম বিকামস ভেরি থিক, 12 to 14 মিলিমিটার থিকনেস হয়ে যায় এন্ডোমেট্রিয়ামে। তারপরে কি হয়, হরমোনাল ইনফ্লুয়েন্সে ওটা ব্লাড সাপ্লাই যে কাট অফ হয়ে গেল, ওটা নেক্রোস্ট হয়ে যায়, নেক্রোস্ট হয়ে গিয়ে ওইটাই মেনস্ট্রুয়াল, ওখান থেকে মেনস্ট্রুয়াল ডিসচার্জ হিসাবে এন্ডোমেট্রিয়ামটা বেরিয়ে যায়, ব্লাড বেরোয়, এগুলো বেরোয়। তো এইটা কি হয়, নর্মালি এই যে মেনস্ট্রুয়েশনের ব্লাড হাউ ইট স্টপস, মেনস্ট্রুয়েশনের ব্লাড কি হচ্ছে, স্পাইরাল আর্টারিগুলো সব কেটে যাচ্ছে, এগুলো মুখগুলো ওপেন হয়ে যাচ্ছে, তো তাহলে এখান থেকে তো ব্লিডিং হতেই থাকতো, কিন্তু ব্লিডিংটা বন্ধ হয়ে যায় কি করে, হাউ মেনস্ট্রুয়াল ব্লিডিং স্টপস, বল কে বলতে পারবি? 1 নম্বর হচ্ছে মাসল কন্ট্রাকশন, প্রোস্টাগ্ল্যান্ডিনের এফেক্টে হয়। 2 নম্বর হচ্ছে এই যে মুখগুলো, এগুলো ফিব্রিন ক্লট দিয়ে বন্ধ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আর কি বল,
ভেসেল ওয়ালে যে মাসল থাকে তাদের কন্ট্রাকশন, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন এটা মোস্টলি এ দিয়ে হয়, কি বলে, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে হয়। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন, মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন, আর এই ক্লগিং অফ দ্য ওপেন এন্ড অফ স্পাইরাল আর্টারিওলস। আর 4 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সাইড বাই সাইড যখন ডিসচার্জ হচ্ছে, সাইড বাই সাইড হচ্ছে রিপেয়ার মেকানিজম শুরু হয়। রিপেয়ারটা মেনস্ট্রুয়েশন কমপ্লিট হওয়ার আগেই কিন্তু রিপারেটিভ প্রসেস শুরু হয়ে যায়, রিজেনারেশন প্রসেস। অর্থাৎ প্রত্যেক পিরিয়ডে কি হয়, বেসাল এই যে আমি বলছিলাম 3টে লেয়ার হয়ে যায়। একদম উপরের লেয়ারটাকে বলা হয় স্ট্রেটাম কম্প্যাক্টাম, তারপরটা স্ট্রেটাম স্পঞ্জিওসাম, আর একদম নিচেরটা হচ্ছে স্ট্রেটাম বেসেল। বেসেলটা যেমনকে তেমন থেকে যায়, বেসাল লেয়ারটা এই থেকেই এইগুলো তৈরি হয় উঠে, এইগুলো প্রতিবার ডিসচার্জ হয়ে পড়ে যায়। তো এই যে তখন অর্থাৎ তাহলে রিপেয়ার ওয়ার্কটাও সাইড বাই সাইড চালু হচ্ছে। এই 4টে মেকানিজম হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়েশন যদি ফ্লোটা যদি নর্মাল রাখতে হয়। এই ফাইব্রয়েড এইটাকে কোথায় হ্যাম্পার করছে, কেন ফাইব্রয়েডে ব্লিডিংটা বেশি হয়? 1 নম্বর হচ্ছে বিকজ অফ ইট লার্জ সাইজ ইট রিকোয়ার্স মোর ব্লাড। তাহলে ইউটেরাসে অ্যাজ এ হোল ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে। ইউটেরাসের নর্মাল যে ব্লাড সাপ্লাই, একটা টিউমার থাকলে সে তো কিছু ব্লাড সাপ্লাই টানবে, তাহলে ইউটেরাস বিকাম মোর ভাস্কুলার, তাহলে ইউটেরাসের ব্লাড সাপ্লাইটা বেড়ে যাচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে, ইউটেরাসের সাইজটা এত বড় হচ্ছে, তাহলে কি হবে, এন্ডোমেট্রিয়াল সার্ফেসও তো বড় হচ্ছে, ইউটেরাস যত বড় হবে, তাহলে যে সার্ফেসটা থেকে ব্লিডিং হচ্ছে সেই সার্ফেসটা যদি বড় হয় তাহলে সেখান থেকে বেশি ব্লিডিং হবে। না চাইলে এইটুকু জায়গা থেকে একই ইউজিং হচ্ছে, এত বড় জায়গা থেকে যদি ইউজিং হয় বেশি হবে, তাহলে সাইজ অফ দ্য ইউটেরাস ইজ ইনক্রিজ। 3 নম্বর, এই পজিশন অফ দ্য ফাইব্রয়েড, ফাইব্রয়েড যদি ইন্ট্রামিউরাল এরকম জায়গায় থাকে, ইট প্রিভেন্টস মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন। একটা ফাইব্রয়েড থাকলে কন্ট্রাকশনটা তো ভালো হতে পারবে না, ফাইব্রয়েডটা তো কন্ট্রাকশনটা আটকাবে, ফাইব্রয়েডের জন্য মাসলটা কন্ট্রাক্ট হয়ে ছোট হতে পারছে না। তো এই জন্য ফাইব্রয়েডে ব্লিডিংটা বেশি হয়, মূলত ব্লিডিং এর গন্ডগোলটাই ফাইব্রয়েডে বেশি হয়। এবার যদি ইন্ট্রামিউরাল বা সাবমিউকাস থাকে তাতে একরকম ব্লিডিং হয়, আর যদি ভেতরের দিকে আসে, যে মেনোরেজিয়া বলছিল এটাকে ইরেগুলার ব্লিডিং হয়, এখানে শুধু এইচএমবি না, ইরেগুলার ব্লিডিং ফাইব্রয়েড হয় যখন এটা সাবমিউকাস টাইপের হয়, তখন হচ্ছে মেট্রোরেজিয়া বা ইরেগুলার ব্লিডিং হয়। তাহলে ফাইব্রয়েডে মেন, এবারেই এদের কোশ্চেন এসেছিল, বেশিরভাগই ভুলভাল লিখেছে, যে মেন সিমটম অফ ফাইব্রয়েড কি। মেন সিমটম অফ ফাইব্রয়েড হচ্ছে এক্সেসিভ ব্লিডিং উইথ পেন। হতে পারে পেন সবসময় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই পেন থাকে না। ফাইব্রয়েডে তোদের আর টুকটাক বলতে এবার কত রকমের হয়, বডিতে হতে পারে, সার্ভিক্সে হতে পারে, হ্যাঁ, সেই অনুযায়ী ফাইব্রয়েডটা যে বডি আলাদা ওর কোনো নাম নেই, নাম ওই টাইপ হচ্ছে এই 3টে, সাবমিউকাস, ইন্ট্রামিউরাল, সাবসেরাস। এবার পজিশন অনুযায়ী কোনটা বডিতে হয়, কোনটা সার্ভিক্স হয়, সার্ভিক্স হলে তাকে সার্ভাইকাল ফাইব্রয়েড বলা হয়, বডিতে হলে ফান্ডাল ফাইব্রয়েড, বা অ্যান্টিরিয়ার থাকলে অ্যান্টিরিয়ার ওয়াল ফাইব্রয়েড, পোস্টেরিয়ার থাকলে পোস্টেরিয়ার ওয়াল ফাইব্রয়েড, যেখানে তার লোকেশন অনুযায়ী একটা নাম দেওয়া হয়। এর ফাইব্রয়েড নিয়ে আপনাদের কি বলা হয়েছে, ফাইব্রয়েডে আর যেগুলি পরীক্ষায় জিজ্ঞাসা করে স্পেসিমেন দেয়, তো ফাইব্রয়েডে টিপিক্যাল কাটাটা দেখলে একটা হোল অ্যাপিয়ারেন্স থাকে, ফাইব্রয়েডে ব্লিডিং গেল, এই গেল। আর ক্যান্সারের চান্স কিরকম, খুব কম, 0.1 to 0.2%, মানে 1000-এ 1টা কি 2টো ক্যান্সার। অর্থাৎ ফাইব্রয়েডে চান্স অফ ম্যালিগনেন্সি ইজ ভেরি লেস। হ্যাঁ, এইটা এই জন্য থাইরয়েডে আমরা সবসময় সিমটম প্রডিউসিং ফাইব্রয়েড না হলে ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। আচ্ছা, আর একটা ফাইব্রয়েড হয় যে লোকেশন অনুযায়ী বললাম, আর একটা টার্ম তোদের শিখতে হবে, ওয়ান্ডারিং ফাইব্রয়েড বা প্যারাসাইটিক ফাইব্রয়েড কাকে বলে? এই ধর এই যে গ্রোথ হচ্ছে, এইটা এই একটা ফাইব্রয়েড বাইরে থেকে সাবসেরাস ফাইব্রয়েড গ্রোথ হচ্ছে, এটা বড় হতে হতে আসলে কি এটা একটা পেডিকেলের মতো হয়ে যায়, পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, একটা এরকম পেডাঙ্কুলো এরকম ফাইব্রয়েডটা রয়েছে। আস্তে আস্তে একসময় হয় কি, এইখানে মোমেন্টাম লেগে এখান থেকে ব্লাড সাপ্লাই আসে, এটা আস্তে আস্তে ডিট্যাচড হয়ে যায়। মানে ফাইব্রয়েডটা অ্যাকচুয়ালি টু স্টার্ট উইথ ইউট্রাস থেকেই হয়েছিল, কিন্তু পরে কি হলো, এই ইউট্রাস থেকে ডিট্যাচড হয়ে গেল, সে অন্য জায়গায় চলে গেল, এখান থেকে মানে পেলভিক কোনো স্ট্রাকচার বা ওমেন্টাম এগুলো এখান থেকেও ফ্লুইডিক ভেসেলগুলো আসে, একে বলা হয় ওয়ান্ডারিং ফাইব্রয়েড বা প্যারাসাইটিক ফাইব্রয়েড। ইট ইজ ওয়ান্ডারিং অ্যাবাউট ইনসাইড দ্য অ্যাবডোমেন বা প্যারাসাইটিক লেগে রয়েছে।
এটা একটা টাইপের ফাইব্রয়েড হয়। আর পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড বললাম যার লং পেডিল রয়েছে, পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। আর এই জিনিসটা যদি ভেতরের দিকে আসে, এখান থেকে বেরোয়, তখন তাকে কি বলা হয়? সাবমিউকাস ফাইব্রয়েড। তো বড় হতো, তো যখন আরো বড় হলো তখন ইন্ট্রামুরাল আর কি করে হলো? ইন্ট্রা ক্যাভিটারি হলো, ক্যাভিটির মধ্যে এলো, ইন্ট্রা ক্যাভিটারি হলো। এটা তো মাসেল থেকে বেরিয়ে গেছে, তো ক্যাভিটিতে এসছে। এই ক্যাভিটিতে এসছে, আস্তে 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 যখন এটা বড় হয়, এটাকে একসময় বলা হয় ফাইব্রয়েড পলিপ। এইটা একটা কোশ্চেন, যে তাকে আমি কতক্ষণ বলবো দিস ইজ এ সাবমিউকাস ফাইব্রয়েড, আর কখন বলবো ফাইব্রয়েড পলিপ। ফাইব্রয়েড পলিপ আর পেডাঙ্কুলেটেড এই সাবমিউকাস ফাইব্রয়েডের মধ্যে তফাৎ কি? ফাইব্রয়েডের একটা ক্যাপসুল থাকে, কম্প্রেসড একটা ক্যাপসুল তৈরি থাকে। তো যতক্ষণ ক্যাপসুলটা থাকে ততক্ষণ তাকে বলা হয় সাবমিউকাস ফাইব্রয়েড, হ্যাঁ, বা ইন্ট্রা ক্যাভিটারি ফাইব্রয়েড। যখনই ক্যাপসুলটা রাপচার হয়ে যায়, ক্যাপসুলটা রাপচার হয়ে বায়োমাটা বেরিয়ে আসে, অর্থাৎ ক্যাপসুলটা যে রাপচার, এবার কি হবে? বড় হতে হতে ফাইব্রয়েডটা বেরিয়ে আসছে, এখানে যেই এলো ইউট্রাস তো কন্ট্যাক্ট করবে, ফরেন বডি ওকে বের করার চেষ্টা করবে, তত পেডিকেলটা লম্বা হতে শুরু করবে। লম্বা হতে তো একসময় ও কাভারিং যে ক্যাপসুলটা ছিঁড়ে যায়, ক্যাপসুলটা যে ছিঁড়ে ফাইব্রয়েডটা বেরিয়ে এলো ক্যাপসুল থেকে, তখনই তাকে আমরা বলি ফাইব্রয়েড পলিপ। তাহলে ফাইব্রয়েড পলিপ আর সাবমিউকাস ফাইব্রয়েডের তফাৎ হচ্ছে এইটাই, যত so long as the capsule is intact it is called intracavitary বা সাবমিউকাস ফাইব্রয়েড, আর as soon as the capsule is ruptured তখন ওটাকে আমরা বলছি সাবমিউকাস ফাইব্রয়েড পলিপ। বোঝা গেল কখন পলিপ বলবো? অনেক সময় বেরিয়ে আসে, এত বড় হয় যে ইউট্রাস দিয়ে এরকম বেরিয়ে বাইরে ঝোলে, এরকমও দেখা গেছে। এত বড় ফাইব্রয়েড এখান দিয়ে বেরিয়ে এরকম ঝুলছে, এরকম প্রোল্যাপসের ডিডিতে অনেক সময় আসে ফাইব্রয়েড পলিপ। এবারে কোশ্চেন ছিল যে সামথিং কামিং ডাউন পিভি কি কি কারণে হতে পারে? পেলভিক অর্গান প্রোল্যাপসের ডিডি কি কি চেয়েছিল, তাতে তো উল্টো পাল্টা সবাই একই জিনিসগুলোকে ভেঙে ভেঙে লিখে গেছে। এটা হচ্ছে তার ডিডি। এই যে ফাইব্রয়েড পলিপ, ফাইব্রয়েডটা বেরিয়ে এসছে, পেশেন্ট একই কমপ্লেন করবে যে সামথিং কামিং ডাউন পিভি, কিন্তু সেটা বোঝা যায় যে কেন ওটা নয়, পরীক্ষা করা যাবে। ফাইব্রয়েড নিয়ে মোটামুটি তোদের এই জানলে হবে, কিছু লাগবে না। আর ট্রিটমেন্ট ফাইব্রয়েডে মূলত কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হয়, বিকজ যেহেতু ইনসিডেন্স অফ ক্যান্সার ইজ ভেরি লেস, যদি এবং ফাইব্রয়েড হলেই আমরা ট্রিটমেন্টও করি না আনলেস ইট প্রডিউসেস সিমটমস। জাস্ট আমি একটা ফাইব্রয়েড আছে কমন টিউমার, যে সব মেয়ে যদি করা যায়, তারা জানেও না 25 to 30% মেয়ে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ তাদের ফাইব্রয়েড রয়েছে, তারা জানেই না, ইটস সো কমন। এই তো সেই জন্য ফাইব্রয়েড একটা জাস্ট ইনসিডেন্টালি ডিটেক্টেড হলো, আর তার মানে ট্রিটমেন্ট করতে হবে, ইউজুয়ালি করা হয় না আনলেস ইট প্রডিউসেস সিমটম অর আনলেস ইট ইজ ভেরি লার্জ, মানে মোর দ্যান 5 সেন্টিমিটার। তার কমে ইউজুয়ালি কিছু করা হয় না, তার কমে করা হয় যদি সিমটম তৈরি হয়, নাহলে। আর আমি কি বললাম, সিমটম ডিপেন্ড করে নট অন দ্য সাইজ বাট অন দ্য পজিশন, মোর অন দ্য পজিশন দ্যান দ্য সাইজ। ঠিক আছে, ফাইব্রয়েড নিয়ে টুকটাক আর কিছুই না। অপারেশন তো তোদের জিজ্ঞাসা করে না, দুটো অপারেশন হচ্ছে, এক কনজারভেটিভ আর র্যাডিক্যাল। কনজারভেটিভ মানে আমি শুধু টিউমারগুলো কেটে বার করে দিলাম। ফাইব্রয়েড টিউমারগুলো যার ধর ফ্যামিলি কমপ্লিট হয়নি, বয়স কম, এরকম হলে তাদের মায়োমেক্টমি করে, তাদের ফার্টিলিটি প্রিজার্ভ করার জন্য। আর যার ফ্যামিলি কমপ্লিট হয়েছে, বয়স বেশি, তাদের আমরা হিস্টেক্টমি করে দিই একবার, কারণ ও মায়োমেক্টমি করলেও ফাইব্রয়েড আবার হবে। 9টা 10টা তো হামেশাই বেরোই। বনি, ভিক্টর বনি ছিল এই ফাইব্রয়েডের মাস্টার সারা পৃথিবীতে। উনি একটা ইউট্রাস থেকে 252টা না কটা ফাইবার টিউমার কেটে বাদ দিয়েছিলেন। হ্যাঁ, এরকম বনির অপারেটিভ সার্জারির বই ছিল, গাইনিক বইও আছে। ভিক্টর বনি, ভিক্টর বনি, উনি হচ্ছেন সারা পৃথিবীতে ওনার স্পেশাল অপারেশন রয়েছে। ফাইব্রয়েড অপারেশন করার সময় সবসময় অ্যান্টিরিয়ারলি বনিজ হুড অপারেশন খুব বিখ্যাত। আজকাল আর ওসব, গত মাসে অপারেশন করেছিলাম, 4টে ফাইব্রয়েড বাদ দিয়েছি। দেখতে পাচ্ছিস, এই যে এটা বড় ছিল,
এটা 4টে, মেয়েটি কম, বয়স খুব কম, বাচ্চা কাচ্চা নেই, এটার জন্য মায়োমেক্টমি করা হয়েছিল, 4টেই ছিল ও। আর এরকম একই একটা কেস, এইটা যেমন এটা বেশি বয়সের, এরও অনেকগুলো ফাইব্রয়েড আছে দেখতে পাবি, এটা হিস্টেক্টমি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা পুরো ইউট্রাসটাই বাদ দিয়ে দিয়েছে, যে ওভারি দেখা যাচ্ছে, এদিকে ইউট্রাস, এর অনেকগুলো ফাইব্রয়েড ছিল। তাহলে মায়োমেক্টমি সাধারণত একটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট এই জন্য করা হয়। এইটা মোটে 4টে পেয়েছিলাম আমি, 11টা অব্দি বের করেছি, তার বেশি পাইনি। তো বনি রেকর্ড আছে ওটা। ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে ইউজুয়ালি, কারণ ফাইব্রয়েড হবেই, আজকে অপারেশন মায়োমেক্টমি করলে ও আবার কিছুদিন পরে আবার আসবে, 2-3 বছর পরে আবার ফাইব্রয়েড, কারণ বলাই হয় যে ফাইব্রয়েড ইউজুয়ালি অনেকগুলো হয়, আমরা মাইক্রোস্কোপিক্যাল থাকে, চোখে দেখতে পাই না, প্যালপেট করতে পারি না, সেরকম ফাইব্রয়েডে সেই জন্য। আর এখন একটা মেডিকেল ট্রিটমেন্ট বেরিয়েছে, কি ওষুধটার নাম বলতে পারবি, কি দেওয়া হয় ফাইব্রয়েডে? কি রে, ফাইব্রয়েডে মেডিকেল ট্রিটমেন্ট কি করা হয়? এখন একটা ওষুধ পাওয়া, এখন না বেশ কিছুদিন এসে গেছে আমাদের দেশেও, ইউলিপ্রিস্টল দেওয়া হয়। যাই হোক, তাহলে ফাইব্রয়েড গেল, মায়োমাস কুড়িয়ে একটা ইনস্ট্রুমেন্ট নেই, অনেক হয়ে গেল, ছেড়ে দে। এবার কি পড়বি বল? তার অন্য কিছু ধরবে, এটা কি বল? এ তো এভরি অল্টারনেট স্টুডেন্টকে দেওয়া। হ্যাঁ, এপিসোডমি, ফরসেপস, এপিসোডমি, সিজার্স। এটা বিশেষত্ব কি? এমনি একটা সাধারণ সিজার বা একটা কার্ভ সিজারের সঙ্গে বিশেষ তফাৎটা কোথায়? এটা একটা কার্ভ সিজার আমি বলতে পারতাম, এই দুটোর মধ্যে তফাৎ কি? এটা তো একটা কার্ভ, এটা তো কার্ভ, এইটাও অ্যাঙ্গেল, এইটাও তো অ্যাঙ্গেল, এখান থেকে অ্যাঙ্গেল মনে হচ্ছে না, এটা অ্যাঙ্গেল। বল সেটা না, এটা যদি অ্যাব্রাপ্টলি হতো একই তা হলেই হতো, তা নয়, তফাৎটা দেখ, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে অন সারফেস আর অ্যাঙ্গেলটা অন এজ। হ্যাঁ, এর অ্যাঙ্গেলটা এইখানে সাইডে, এর অ্যাঙ্গেলটা হচ্ছে সারফেসে, অ্যাঙ্গেল সার্ভিসের সঙ্গে, কারণ এটা একটি কাজ ওই একমাত্র এপিসোডমিতেই ব্যবহার করা হয়। এর হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে অন এজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটাই হচ্ছে তফাৎ। নাহলে কার্ভ সিজারেও তো এরকম বাঁকাই থাকে, তা তো কিছু আসে না। এইটা ভুল আছে মানে অ্যাকচুয়ালি এই ব্লেডটা ব্লান্ট হওয়ার কথা, আমরা ইউজুয়ালি ব্লান্ট ব্লেডটা ভেজানের মধ্যে রাখি, শার্প টিপ যেটা, পয়েন্টেড ব্লেডটা বাইরে থাকে। এটা এমন করেছে, এটা কাটতে গেলে পয়েন্টেডটা ভেতরে চলে যাচ্ছে, নর্মালি এরম করে তো আমরা কাটি না, ওটা তো উল্টো হয়ে যাচ্ছে। এটা আইডিয়ালি হচ্ছে যে ব্লান্ট ব্লেডটা থাকবে ইনসাইড ভ্যাজাইনা, আর এইটা সাব টিপ, যে সাব এন্ড যেটা টিপটা, সেটা বাইরে থাকবে, কারণ এটা নাহলে ইঞ্জুরি হয়ে যাবে, টিপটা ভেতরে থাকলে ঢোকানোর সময় ভ্যাজাইনাতে আননেসেসারি ইঞ্জুরি হয়ে যাবে। আচ্ছা, এপিসোডমি ক রকমের হয়? এপিসোডমি জিনিসটা কি? হোয়াট ইজ এপিসোডমি? এই যে বললাম ওটমি মানে কেটে দেওয়া, এপিসোডমি বা এর আরেকটা নাম কি, পেরিনিওটমি। পেরিনিয়ামটা একটুখানি কেটে দেওয়া হয়, পেরিনিওটমি, এপিসোডমি বা পেরিনিওটমি। এইটা এপিসোডমি কি জন্য কাজে লাগে, কি জন্য দেওয়া হয়? ক্রাউনিং এর সময় হেড ডিসেন্ট না হলে, মানে ব্যাপারটা বুঝলাম না, এপিসোডমি কি জন্য দেওয়া হয়? তুই বললি একটা হচ্ছে এপিসোডমি টাইম, কখন দেব সেটার উত্তর হলো যে ক্রাউনিং হলে দেবো। হ্যাঁ, ক্রাউনিং এর আগে দেবো না, বেশি আগে দিলে আননেসেসারি ব্লাড লস হবে। ক্রাউনিং এর সময় দেবো। হোয়াট ইজ ক্রাউনিং বল? ক্রাউনিং বললি যখন জিনিসটা তো জানতে হবে, হোয়াট ইজ ক্রাউনিং, কেউ বলতে পারবি? ডেলিভারি যখন দেখবি, তখন দেখবি যখন কন্ট্রাকশন হচ্ছে মাথাটা সামনে চলে আসছে, আবার যেই কন্ট্রাকশন চলে যাচ্ছে মাথাটা ঢুকে যাচ্ছে, এইটা যতক্ষণ হবে ততক্ষণ হচ্ছে ক্রাউন হয়নি। ক্রাউন ডায়াগনোসিস করবো কখন যখন when the head does not recede in absence of contraction,
অর্থাৎ কন্ট্রাকশন নেই, কিন্তু অর্থাৎ দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার অফ এনগেজমেন্ট যেটা ছিল সেইটা কাম আউট অফ দ্য আউটলেট ডায়ামিটার, তাই তো? তখন আর ঢুকবে না। তাহলে ক্রাউনিং এর ডেফিনিশন হচ্ছে যে প্রেজেন্টিং পার্টের ম্যাক্সিমাম ডায়ামিটারটা আউটলেটের ডায়ামিটারের এতে চলে এসছে, বাইরে চলে এসছে। আর সেটা ডায়াগনোসিস কি করে হবে? যে আর প্রেজেন্টিং পার্টে রিসিড করছে না, কন্ট্রাকশনে বেরোচ্ছে, আবার যে কন্ট্রাকশন চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, দেখলেই দেখতে হবে পরিষ্কার, এই মাত্রা এসে গেল, আবার চলে গেল, যে ব্যথা চলে গেল। কিন্তু এক সময় ওটা আর হবে না, যখন হচ্ছে না তখন বুঝতে হবে ক্রাউন্ড হয়েছে। নাও ইট ইজ ক্রাউন্ড। এই ক্রাউন্ডটা হচ্ছে টাইম অফ এপিসোডমি। কখন আমি এপিসোডমি দেবো? যখন when the presenting part is crowned, crowning of the presenting part হয়ে গেছে, তখন আমি এপিসোডমি দেবো। এপিসোডমি কি জন্য কাজে লাগে? এপিসোডমি দিতে হয় কেন? এপিসোডমি দিয়ে কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এপিসোডমি? যে প্রেসিডেন্ট পার্টটাকে ভ্যাজিনাল ন্যারো ভ্যাজিনাল ওপেনিং দিয়ে বেরোতে হতো, আমি এটা কাটলাম, মানে কি ভ্যাজিনাল ইন্টারকাসের ডায়ামিটারটা বেড়ে গেল, তাহলে হেডটা ইজিলি রেলি বেরোবে, 1 নম্বর। 2 নম্বর যেটা, এই ছবিটা দেখ, আমরা যদি লেবারে পেলভিক কার্ভ যেটা দেখি, তাহলে হেডকে এই এতে ট্রাভার্স করতে হয়। যদি ধর ডাইরেক্ট নিচে নামতো তাহলে অনেক তাড়াতাড়ি নেমে যেত। এই পেলভিক ফ্লোরে বাধা পেয়ে আবার সামনের দিকে আসে, তো অনেকটা L7 ডায়ামিটার থাকে। অর্থাৎ একটা নর্মাল ডেলিভারি যখন হচ্ছে, তখন এই যে দ্য পাথ ট্রাভার্সড বাই দ্য ফিটাস ইজ মোর অর লেস L7 এরকম। এবার এপিসোডে দিলে কি হচ্ছে, এই যে এইখানটা কেটে দিলাম, তাতে কি হবে, এটা একটু স্ট্রেটেনিং হয়ে গেল, অ্যাক্সিসটা দেখ চেঞ্জ হয়ে গেল। যেটা এইখানটা ভ্যাজিনাল ইন্ট্রয়েটাস ছিল, আমি কেটে যে এখানে করে দিলাম, তাহলে কি হলো, স্ট্রেটেনিং অফ দ্য অ্যাক্সিস। এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো হচ্ছে এর এফেক্ট। 1 নম্বর হচ্ছে যে কার্ভ, একটা কার্ভ পথ দিয়ে ওকে যেতে হচ্ছিল, সেই পথটাকে যদি আমি সোজা করে দিই, স্ট্রেট বানিয়ে দিই, তাহলে অনেক কম রেজিস্ট্যান্স লাগবে। তাহলে এপিসোডমি দুটো উপকার করে, একটা হচ্ছে ইট ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ভ্যাজিনাল আউটলেট, অ্যান্ড নাম্বার 2 ইট alters the pelvic straightening, it straightens the pelvic axis। যেটা pelvic axis traversed by head অনেকটা L7, সেটা অনেকটা স্ট্রেটেন্ড হয়ে গেল। এই স্ট্রেটেনিং হয়ে যায় বলেই এ কম হয়, অবস্ট্রাকশন কম হয়, ইজি ডেলিভার হয়। সেই জন্য, হ্যাঁ বল, স্ট্রেটেনিং কি করে, কেন বুঝলি না? এলটা তো পেলভিক অ্যাক্সিস, 3টে পেলভিসের ইনলেট, ক্যাভিটি আর আউটলেট, 3টের মাঝখান দিয়ে যেটা কার্ভ অফ ক্যারাস, এটা পড়িস দি L7। পেলভিস তো এরকম বাঁকা অবস্থায় থাকে, এইটা হচ্ছে পেলভিক, নর্মালি পেলভিক অ্যাক্সিস এইরকম। অর্থাৎ বাচ্চাটা যখন উপর থেকে পুশ আসছে, নিচে নামলো, এবার পেলভিক ফ্লোর তো এরকম ফ্ল্যাট, এই অবধি তো সোজা নামলো, সোজা নেমে পেলভিক ফ্লোরে ধাক্কা পেয়ে এবার তো সামনের দিকে যাচ্ছে, তাহলে এটা L7 হচ্ছে। এই যে এইটাকে কার্ভ অফ ক্যারাস বলা হয়, CAR, কার্ভ অফ ক্যারাস। এটা হচ্ছে নর্মাল পেলভিক অ্যাক্সিস, যেটা পেলভিসের পুরো 3টে পেলভিসের তো ইনলেট, ক্যাভিটি, আউটলেট, 3টে লেয়ার, তো মানে 3টে স্টেজ, এদের প্রত্যেকের অ্যাক্সিস গুলোর মিড লাইন দিয়ে পাস করলে সেটাকে বলা হয় কার্ভ অফ ক্যারাস। তো এই পাথটা, একটা জিনিস ভাবনা, এইভাবে একটা বাচ্চা নামছে এগেইনস্ট অবস্ট্রাকশন, একটা এরকম সোজা নেমে যাচ্ছে, কোনটাতে ইজি হবে? স্ট্রেটটাতে ইজি হবে। এখানে একদম সোজা হয় না, বাট স্ট্রেটেনিং হয়, এরকম অনেকটা সোজা হয়ে যায়। তাহলে এই দুটো হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে স্ট্রেটেনিং অফ দ্য পেলভিক অ্যাক্সিস, আর 2 নম্বর হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য ভ্যাজিনাল ইন্ট্রালটাস। এই জন্য এপিসিওটমি হেল্প করে। তাহলে এপিসিওটমি ক রকমের হয়? কত রকমের এপিসিওটমি হয় রে? ইনস্ট্রুমেন্টটা তো জাস্ট চিনলেই হয়ে গেল। এবার তো ইনস্ট্রুমেন্ট থেকে প্রশ্ন করবে, বল কে কি বললি, একটা 3 4 বলে যা, কে কোনটা বলি। হ্যাঁ বল বল বল, ভালোই তো বলছিলি। এই দেখ, একটা হলো মিড লাইন স্ট্রেট, একটা হলো ল্যাটারাল, একটা হলো মিডিও ল্যাটারাল, আর একটা হলো J7। J7টা করা হয় না, ফালতু। একটা হচ্ছে
একেবারে মিডিয়ান র্যাপিড আমরা কাটলাম, স্ট্রেট লাইন মিড লাইনে। এর অ্যাডভান্টেজ কি? মিড লাইনে কাটলে কি, মিড লাইনটা হচ্ছে লিস্ট ভাস্কুলার ফাইব্রাস টিস্যু, অ্যাপেন্ডিসাইটিসগুলো মাঝখানে হচ্ছে লিস্ট ভাস্কুলার, ব্লিডিং একদম কম হবে। 2 নম্বর হচ্ছে অ্যাপোজিশন খুব ভালো হবে, মাঝখানে কেটেছি দুদিকে সেলাই দেবো, অ্যাপোজিশন সেলাইটা খুব সুন্দর হবে, ডিসপেরিনিয়া ফিসপেরিনিয়া পরে বেশি হবে না। কিন্তু এর একমাত্র ডিসঅ্যাডভান্টেজ এবং মোস্ট ডেঞ্জারাস ডিসঅ্যাডভান্টেজ, যার জন্য এটা করা হয় না, কি হয়, ইফ ইট এক্সটেন্ডস তাহলে একবারে অ্যানাল স্ফিংটার ইনজুরি, অ্যানাল ইনজুরি হয়ে যাবে, মানে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হয়ে যাবে। তাহলে এইটার যে অ্যাডভান্টেজগুলো, যে 1 নম্বর হচ্ছে লিস্ট ভাস্কুলার, 2 নম্বর হচ্ছে খুব ভালো অ্যাপোজিশন হবে, আমি মাঝখানে কেটেছি সেলাই দিতে একবারে সুন্দর অ্যাপোজিশন হয়ে যাবে, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে পেন কম হবে, সাবসিকুয়েন্ট পেন কম হবে অ্যাপোজিশন ভালো হলেই। কিন্তু এর যেটা সব থেকে ডেঞ্জারাস কমপ্লিকেশন, যদি এটা এক্সটেন্ড করে যায়, তাহলে এক্সটেন্ড করলে কি হবে, ডাইরেক্ট এইখান থেকে এইখানে অ্যানাল ওপেনিং 1 ইঞ্চি তো ডিস্টেন্স অ্যানাল ওপেনিং থেকে ভ্যাজিনাল লোয়ার বর্ডার, এইটা একটু বেড়ে গেলেই পুরো 4th ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হয়ে যাবে, অ্যানাল কি বলে স্ফিংটার ইনজুরি হবে, বা রেকটাল ওয়ালও কেটে যায়। যাই হোক, তাহলে সেই জন্য এটাকে বলা হয় মিড লাইন বা মিডিয়ান এপিসিওটমি। আর একটা আছে ল্যাটারাল, এইটার অ্যাডভান্টেজ একটি, যতই বাড়ুক কখনো 4th ডিগ্রি রেকটামে অ্যানাল ক্যানেলে আসবে না, কিন্তু এটার গ্রেটেস্ট ডিসঅ্যাডভান্টেজ হলো কি, এটা এখানে সব মাসেলগুলো রয়েছে, ভেসেল রয়েছে, প্রচুর ব্লিডিং হবে। তারপরে আড়াআড়ি কাটলে কি হবে, অ্যাপোজিশন ভালো হবে না, সেলাই দেওয়া ডিফিকাল্ট হবে। আর 3 নম্বর আর একটা কমপ্লিকেশন, এইখানে বার্থলিন গ্ল্যান্ড থাকে, বার্থলিন ডাক্টটা আসে, এইটা অনেক সময় বার্থলিন ডাক্টটা বন্ধ হয়ে যায়, বার্থলিন ডাক্টটা সেলাই হয়ে গেলে বার্থলিন সিস্ট তৈরি হতে পারে। তো তাহলে সেই জন্য ল্যাটারালটাও করা হয় না, হ্যাঁ। এই দুটোর মাঝামাঝি মিশিয়ে যেটা করা হয় মিডিও ল্যাটারাল, অর্থাৎ একটুখানি মিডিয়ান কাটলাম, কেটে ল্যাটারাল, এইটি আমরা কমনলি প্র্যাকটিস করি, একটুখানি মাঝখানে কেটে তারপরে সাইড দিয়ে কাটা। এর শেপটা ঠিক ওই জন্যই রয়েছে এরকম, এই যে এটাকে কাঁচিটাকে ধরে এরকম দিয়ে এই মিড লাইনে রেখে একটু এরকম কেটে এই আড়াআড়ি কেটে দেওয়া, অর্থাৎ মিডিও শুরু হলো মাঝখানে, তারপরে আমি ল্যাটারালে গেলাম, অর্থাৎ পুরো মিডিয়ানও হলো না, মানে এর অ্যাডভান্টেজ ওর ডিসঅ্যাডভান্টেজের মাঝামাঝি একটা করা হলো মিডিও ল্যাটারাল, মধ্যপন্থা অবলম্বন করে এইটি বেশি করা হয়। কোন দিকে এপিসিওটমি বেশি করা হয়, বাঁ দিক না ডান দিক, বল কোন দিকে? ডান দিকে, গুড। কেন? উত্তর দিলে হবে না, অ্যান্সারটা দিতে হবে, মানে কারণটা তো বলতে হবে। সিগময়েড কোলন ওখানে কোথায় এলো, কোলন আর অত নিচে থাকে, বল। নাম্বার 1, ইফ ডক্টর ইজ রাইট হ্যান্ডেড, পেশেন্ট এরকম শুয়ে আছে, আমি এইদিকে, যদি এইদিকে কাটা থাকে আমার সেলাই দিতে থাকে, এইদিকে কাটা থাকলে আমার সুবিধা হবে সেলাই দিতে, 1 নম্বর, এটা অনেক ইজিয়ার হবে। আসলে ডেলিভারি করার সময় আমরা সাইড থেকে করি, তো সেই জন্য বেশিরভাগ সময় বাঁ দিকেই কাটে, সাইডে দাঁড়িয়ে তো ডেলিভারি করার নিয়ম নয়, নিয়ম তো পেশেন্ট লিটারালি থাকবে, আমি সামনে বসবো, সেইভাবে বসে যদি করি তাহলে রাইট সাইডে কাটাটা হচ্ছে ইজিয়ার হবে, শুধু কাটা না, কাটাও ইজিয়ার হবে, রিপেয়ার করাও ইজিয়ার হবে দেন লেফট সাইড। আর 2 নম্বর হচ্ছে ওই রেকটামের কার্ভ, সিগময়েড কোলন অনেক উপরে থাকে, তার নিচে রেকটাম, রেকটামের কার্ভ, রেকটাম স্ট্রেট থাকে না, রেকটাম অনেকটা এস শেপেড হয়, ফাইনাল কার্ভটা ওর লেফট সাইডে থাকে, মানে ওইদিকে কাটলে রেকটামে ইনজুরি হওয়ার ভয় থাকে, সেই জন্য ইউজুয়ালি রাইট সাইডটা হচ্ছে নর্মালি বেশি করা হয়। এই মানে এই না, দেখবি লেবার যদি দেখিস দেখবি সব লেফট সাইডেই বেশি হচ্ছে, কারণ আমরা ডেলিভারি করি পাশে দাঁড়িয়ে, পেশেন্ট এরকম শুয়ে আছে পাশে দাঁড়িয়ে আমরা ভিজিটেবি দিই, বাঁ দিকটা করতে সুবিধা হয়, কিন্তু জেনে রাখতে হবে যেটা ডান দিকেই ভালো, মানে আইডিয়ালি ডান দিকেই করা উচিত। এপিসিওটমি সম্বন্ধে আর কি, এপিসিওটমির কমপ্লিকেশনস কি, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ এপিসিওটমি? অ্যাডভান্টেজ তো আমরা বললাম, ইজি ডেলিভারি, এই কারণে, বা যে কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারিতে এপিসিওটমি করা হয়, যে কোনো, বিট ফরসেপস, বিট ভেন্টুস, ইনস্ট্রুমেন্টাল, কারণ ইনস্ট্রুমেন্ট ঢোকাতে গেলে আমার এক্সট্রা স্পেস দরকার, সুতরাং এনি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, প্রাইমি গ্র্যাভিডা ইউজুয়ালি এখন আর রুটিনলি বলছে না, কিন্তু একসময় বলে তো প্রাইমিদের সবাইকে দিতে, বা যদি ম্যাল পজিশন থাকে, ম্যাল প্রেজেন্টেশন, ফেস প্রেজেন্টেশন আমি নর্মাল ডেলিভারি করছি, ব্রিচে তো রুল দিতেই হবে, ব্রিচ যত ছোটই হোক ব্রিচে, কেন বলতো ব্রিচে ছোট বাচ্চা হলেও এপিসিওটমিটা কেন দিতে হবে,
একটা বাচ্চা ভার্টেক্স দিয়ে হলো উইদাউট এপিসিওটমি, সেম বাচ্চা ব্রিজ ডেলিভারি এপিসিওটমি ছাড়া করা যাবে না, কেন কেউ বলতে পারবি? বুঝতে পারলি আমার প্রশ্নটা? বাচ্চার ধর সাইজ সেম, মাথার সাইজ সেম, এটা আমি দেখলাম এর এপিসিওটমি লাগবে না, নর্মাল ডেলিভারি হয়ে যাবে, হয়ে গেল। এই বাচ্চাটা যদি ব্রিজ থাকে আমি বলবো না এটা হবে না, এটাকে এপিসিওটমি দিতেই হবে। অ্যাকচুয়ালি এটা লেখা একটা কথাই আছে, স্মলার দ্য হেড লার্জার শুড বি দ্য এপিসিওটমি ইউনিট। বল কেন? মাথাটা কি তফাৎ হবে? নর্মালে ভার্টেক্স প্রেজেন্টেশনে হয়ে যাচ্ছে, ব্রিজ প্রেজেন্টেশন। দেখ সমস্ত প্রাণীর আদার দেন হিউম্যান বিইংস, সব বাচ্চা, সব আলাদা প্রাণীদের বাচ্চা ব্রিজটাই নর্মাল। ওদের সব প্রাণী দেখবি আগে পা বেরোয়, মাথাটা সবার শেষে বেরোয়। তার কারণ কি? সব একটা মানুষের, একটা প্রাণীর ইন্টেলিজেন্স কি দিয়ে বিচার করা হয়? ব্রেনের সাইজ দিয়ে, সাইজ অফ দ্য ব্রেন। হিউম্যানের ক্ষেত্রে 1:50 হচ্ছে রেশিও, অর্থাৎ 50 কেজি একটা মানুষের ব্রেনের ওয়েট 1 কেজি হওয়ার কথা। মেয়েদের একটু কম হয়, সেই জন্য লোকে বলে মেয়েদের বুদ্ধি কম। এটা অ্যানাটমিক্যালি, না হাসি না, এটা ফ্যাক্ট যে না মেয়েদের বুদ্ধি কমটা ফ্যাক্ট না, মেয়েদের ব্রেনের ওজনটা কম। মানে একটা 50 কেজি মেয়ের ব্রেনের যা ওজন, একটা 50 কেজি ছেলের ব্রেনের ওজন তার থেকে একটু বেশি হয়। নেক্সট টু ম্যান সব থেকে ইন্টেলিজেন্ট প্রাণী কে? কেউ জানিস? নেক্সট টু ম্যান মোস্ট ইন্টেলিজেন্ট প্রাণী কে? কি কি একজন বল, বুঝতে পারছি না। ডলফিন। ডলফিন হচ্ছে নেক্সট টু ম্যান সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইন্টেলিজেন্ট প্রাণী। ওদের ব্রেনের, দাঁড়া এক্ষুনি তো বলি স্যার হাতির তো 50 কেজি একটা ব্রেনের ওজন, তাহলে হাতির এত বুদ্ধি নয় কারো? এটা তো হাতির ব্রেনের ওজন না, হাতির বডির ওয়েটের সঙ্গে রেশিও করতে হবে, নাহলে একটা হাতির শুধু ব্রেনেরই তো ওজন হয়তো 50 কেজি কি 1 কুইন্টাল হয়ে যায়, তাহলে তো হাতি বডি ব্রেন রেশিওটা দেখতে হবে। হ্যাঁ, বডি ওয়েটের সঙ্গে ব্রেনের ওয়েটের যে রেশিও, সেইটা হচ্ছে যার বেশি সেই হচ্ছে ইন্টেলিজেন্ট প্রাণী। এবার সমস্ত প্রাণী উল্টো, মানে ব্রিজ ডেলিভারি হচ্ছে দ্য নর্ম, কারণ ওদের মাথা অনেক ছোট, বডি অনেক বড়। মানুষের ক্ষেত্রে এখানে প্রবলেমটা হচ্ছে যে মানুষের শরীরের তুলনায় মাথাটা বড়। এই মাথাটা বড় বলে যদি মাথাটা বেরিয়ে যায় তাহলে আর সাধারণত আটকায় না, রেয়ার কেস হয় শোল্ডার ডিস্টেসিয়া বিগ বেবিতে, সাধারণত হয় না। এই মাথাটা বেরিয়ে গেলে আর কোথাও আটকায় না, বাকিটা তার থেকে ছোট। তাহলে তফাৎটা কোথায় হচ্ছে? নর্মাল ডেলিভারিতে মানে ভার্টেক্স প্রেজেন্টেশনে কি হচ্ছে? একটা লম্বা প্রসেস, মাথাটা আস্তে আস্তে চাপ দিচ্ছে, মোল্ডিং হচ্ছে। এই যে মোল্ডিংটা হচ্ছে, মোল্ডিং এ কি হয়? ডায়ামিটারটা একটু কমে যায়, এই যে টাইমটা পাচ্ছে মাথাটা মোল্ডিং হয়ে বেরিয়ে যাচ্ছে। ব্রিজ ডেলিভারিতে কি হচ্ছে? দেয়ার ইজ নো স্কোপ অফ মোল্ডিং, এইটা বেরিয়ে গেল, মাথা আটকে গেল। মাথা যেটা ভার্টেক্স ডেলিভারিতে, আমি কি বললাম, সেম সাইজ হওয়া সত্ত্বেও ভার্টেক্সে ডেলিভারি হয়ে যাচ্ছে, কিন্তু ব্রিচে সেটা আটকে যাচ্ছে। কারণ ব্রিচের ক্ষেত্রে এই মোল্ডিং এর স্কোপ নেই তো, ব্রিচে তো বাটকটা বেরোচ্ছে, বাটক যেই বেরিয়ে গেল, মাথা তো আর আমি ভার্টেক্স ডেলিভারিতে 2 ঘন্টা ধরে ফার্স্টে যতক্ষণ কন্ট্রাকশন হচ্ছে মোল্ডিং হয়ে হয়ে মাথাটা একটু লম্বা হচ্ছে, হয়ে বেরিয়ে গেল ডায়ামিটার ছোট হয়ে। ব্রিচে সেই সুযোগটা নেই, দেয়ার ইজ নো মোল্ডিং ইন ব্রিচ। মোল্ডিং হয় না বলে কি হয়? মাথার সাইজটা বড়ই হয়ে যায়, আটকে যায়। এই জন্য প্রাইমারি ব্রিচ অলওয়েজ গো ফর সিজারিয়ান সেকশন। হ্যাঁ, আমরা যদি এর একটা মাপ আছে, বলা হয় 1.5 কেজি থেকে 2.5 কেজির মধ্যে যদি বাচ্চা হয়, ইউ ক্যান গিভ ট্রায়াল অফ লেবার। 1.5 কেজির কম হলে সিজার, আর 2.5 কেজির বেশি হলে সিজার। এখন প্রশ্ন হচ্ছে 1.5 কেজির কম হলে কেন সিজার স্যার? ওইটুকু মাথাতে এমনি বেরিয়ে যাবে। ওটা হয় কি, সেরিব্রাল ইনজুরি বেশি হয়, প্রিম্যাচিওর মাথাতে টেন্টোরিয়াম সেরিবেলটা ছিঁড়ে যায়, ওই হঠাৎ ডিকম্প্রেশন হয়ে মাথাটা বেরিয়ে যায়। অত তোদের জানতে হবে না, এটা জেনে রাখলি যে একই সাইজ হলেও যেটা ভার্টেক্সে নর্মাল ডেলিভারি হবে বিকজ অফ মোল্ডিং, সেটা ব্রিচের ক্ষেত্রে মোল্ডিং এর স্কোপ থাকছে না বলে, সেই জন্য নর্মালি ব্রিচের ইনসিডেন্স কত কে বলতে পারবি? কত পার্সেন্ট বেবি ব্রিচ ডেলিভারি হয়? 10% হলে গায়ে পয়সা বড় লোক হয়ে যেত রে, রোজ সিজার করতো। 3% রাফলি। 96 থেকে ওই 97% মতো নর্মাল মানে ভার্টেক্স থাকে, 2.5 থেকে 3 মতো ব্রিজ থাকে, আর বাকি ওই ট্রান্সভার্স
অবলিক হ্যানাসা সব মিলিয়ে ওই 0.5% মতো, এবং 0.5 থেকে 1%। তো এই ব্রিজ হচ্ছে, এটাকে যদি আরো ভালো করে বলতে চাস, 24 উইকসে যদি আমরা প্রেগনেন্সিতে দেখি তখন প্রায় 25% ব্রিজ থাকে, উল্টো থাকে 24 উইকসে। 28 উইকসে কমে 20% হয়ে যায়। এইভাবে কমতে কমতে অ্যাট টার্ম ওটা ইট কামস ডাউন টু 2.5 to 3% ব্রিজ, নর্মাল ব্রিজ প্রেজেন্টেশন। বাস, তাহলে এপিসিওটমিতে তো আর কি কমপ্লিকেশন, হ্যাঁ কমপ্লিকেশনটা হলো না। এপিসিওটমির কি কি কমপ্লিকেশন হয়? আরে তাহলে দুভাবে বল, যে আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন। ইনফেকশনটা কি, প্রথমত পেন হবে, যেটা খুব কমন কমপ্লেন হচ্ছে রিটেনশন অফ ইউরিন। হ্যাঁ, এই যে এত পেন হয় পেশেন্টের, অনেক পেশেন্ট ভয়ে ব্রেক দিতেই পারে না, পেচ্ছাপের স্ট্রেনটাই দেয় না, এতে ইউরিন রিটেনশন হচ্ছে খুব কমন কমপ্লিকেশন অফ এপিসোডমি। তাহলে একটা হচ্ছে পেইন, 2 নম্বর হচ্ছে রিটেনশন অফ ইউরিন, 3 নম্বর হচ্ছে যদি ঠিকমতো রিপেয়ার হয়নি, ব্লিডিং হচ্ছে, ভালভাল কি বলে থাকে, রক্ত জমে গেছে, সেটা ঠিক করে করতে পারিস নি, ভালভাল হিমাটোমা। ভালভাল ইজ এ ড্রেডেড কমপ্লিকেশন, খুব ডেঞ্জারাস জিনিস, এটা নিয়ে পরে আমি বলছি। ভালভাল হিমাটোমা, এছাড়া এক্সটেনশন হয়ে যদি 3rd ডিগ্রি 4th ডিগ্রি টিয়ার হয়ে গেল, এইগুলো হচ্ছে সব ইমিডিয়েট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন কি হয়? ডিসপ্যারিউনিয়া, সেলাই করেছে খুব ছোট করে দিয়েছে, ইন্ট্রোয়াইটাস কেটে একদম ছোট করে দিয়েছে, এরকম প্রায় কেস আছে। ডিসপ্যারিউনিয়া হতে পারে, ইনফেকশন হয়ে উন্ড গেপিং হয়ে গেল, ইনফেক্টেড হয়ে গিয়ে পুরো সেলাই খুলে গেল, এপিসোডমি রিপেয়ার খুলে গেল। এইগুলো হচ্ছে এর কমপ্লিকেশন। যদি আমরা ইমিডিয়েট এবং লেট দুভাগে ভাগ করি বা পরপর বললে এইভাবে বলাই ভালো। আর ভালভাল হিমোটোমাটা কি? ভালভাল হিমোটোমা ইউজুয়ালি হচ্ছে রিপেয়ার করার সময় কোনো ব্লিডিং ভেসেল হয়তো রিট্রাক্ট করে গেছে, আমরা দেখিনি, সেখান থেকে ব্লিডিং হয়ে ওপরটা সেলাই দেওয়া হয়েছে, ভেতরে রক্ত জমছে। ইট ইজ ভেরি পেইনফুল, এনি লেসন ইন পেরিনিয়াম ইজ ভেরি পেইনফুল। হ্যাঁ, তো এতে কি হয়, পেশেন্ট শকে চলে যায়, নিউরোজেনিক শক হয়। যতটা না ব্লাড লস হয়, ভালভালের মধ্যে যে খুব বেশি ব্লাড লস তা হয় না, কারণ ওটা তো টিস্যুর মধ্যে ব্লিডিং হচ্ছে, এতে ডিসপ্রপোর্শনেট শক হয়। ব্লাড লসের আর একটা কন্ডিশন হয়, এটা খুব পরীক্ষায় জিজ্ঞাসা করা, যে কতগুলো দুটো কন্ডিশন বল যেখানে ব্লাড লস অত বেশি হয়নি কিন্তু পেশেন্ট ডিসপ্রপোর্শনেটলি শকে চলে যায়। একটা হচ্ছে এটা ভালভাল হিমাটোমা, 2 নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্টাল হেমারেজ। অ্যাক্সিডেন্টাল হেমারেজে অ্যাক্সিডেন্টে পড়েছিস তো, এপিএইচ পড়া হয়নি, প্লেসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপসিও প্লেসেন্টিভ অ্যাক্সিডেন্টাল হেমারেজ। অ্যাক্সিডেন্টাল হেমারেজে এরকম ডিসপ্রপোর্শনেট শক হয়, পেশেন্ট শকে চলে যায়, তো নিউরোজেনিক শক হয়। আর একটা হয় অ্যাক্সিডেন্টাল হেমারেজের থেকেও আরো আগে যেটা বলা উচিত, সরি, ইনভার্সন, ইউট্রাইন ইনভার্সন, প্লেসেন্টা ইনভার্টেড ইউট্রাস পড়েছি তো, ইনভার্সন অফ ইউট্রাস, প্লেসেন্টা টার্ম মারলি এমন 3rd স্টেজে পুরো প্লেসেন্টা উল্টো হয়ে ইউট্রাসটা ইনভার্টেড হয়ে বেরিয়ে গেল। ইনভার্সন অফ ইউট্রাসে খুব শক হয়, ব্লিডিং এর তুলনায় ডিসপ্রপোর্শনেট হয়। এই 3টে কন্ডিশনে অ্যাক্সিডেন্টাল হেমারেজে তবু তো খানিকটা ব্লিডিং হয়, কিন্তু এই দুটোতে ব্লিডিং খুব কম হয়, পেশেন্ট একদম শকে চলে যায়।